প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা থাইরয়েড হরমোনের কন্টিনিউ লেকচার অর্থাৎ দ্বিতীয় লেকচারটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে থাইরয়েড হরমোন, সিনথেসিস, ফাংশন এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে তার প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলবো। তার কথা বলার আগে একটা জিনিস নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা জানি যে থাইরয়েড হরমোন হচ্ছে দুই ধরনের হয়, T4 অর থাইরক্সিন এবং T3 অর ট্রাইআয়োডোথাইরয়েড। অনেক সময় একটা হচ্ছে সাবপ্রোডাক্ট তৈরি হয় যেটার নাম হচ্ছে রিভার্স T3। রিভার্স T3 যেটাকে সংক্ষেপে RT3 বলা হয়। রিভার্স T3 বলা হয়ে থাকে। এটা হচ্ছে T3-র একটা আইসোটোপ, অর্থাৎ T3-র মতনই আইসোটোপ, যেটা সাধারণত T4 থেকে একটা আয়োডিন সরে গিয়ে ডিআয়োডিনেশন হয়ে, ডিআয়োডিনেশন অর্থাৎ আয়োডিন সরে গিয়ে চারটা আয়োডিন ছিল T4-এর চারটা আয়োডিন থেকে একটা আয়োডিন ডিআয়োডিনেশন হয়ে হচ্ছে T3 তৈরি হয়। এই যে T3টা তৈরি হতে গিয়ে অনেক সময় হচ্ছে এই রিভার্স T3 আর T3 আমরা পাই, যেটাকে বলা হয় T3 আইসোটোপ। কি হচ্ছে এটা হচ্ছে আয়োডিন হচ্ছে ইনঅ্যাক্টিভ, তারা হচ্ছে ফাংশনালি অ্যাক্টিভ নাই। এবং এই রিভার্স T3 আমরা যখন নর্মাল রুটিন টেস্টের হরমোনের আমরা থাইরয়েডের জন্য মেজার করতে চাই, তখন কিন্তু রেজাল্ট T3 ইম্পর্ট্যান্ট না, কিন্তু কখনো কখনো খুব অ্যাকিউট সিনড্রোম হয়, পেশেন্ট খুব সিক পেশেন্টের ক্ষেত্রে, সিক হচ্ছে ইউথাইরয়েড সিক সিনড্রোম যেটা হচ্ছে সেরকম সিক সিনড্রোম, পেশেন্ট অনেক বেশি ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টেস্টটা করে দেখা যায় যে রিভার্স T3টা অনেক এলিভেটেড আছে, অর্থাৎ T4 থেকে T3 তৈরি না হয়ে রিভার্স T3 তৈরি হচ্ছে বেশি পরিমাণে। এবং এই যে রিভার্স T3 এটা আর কখন বেশি হয়, যখন আমরা স্টারভেশনে থাকি। স্টারভেশনের সময় রিভার্স T3 বেশি পাওয়া যায়, বিশেষ করে যারা খুব বেশি ডায়েটিং করে, যারা হচ্ছে এখন মডেল বা হচ্ছে অনেকেই আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে ভোগে, যারা প্রচণ্ড ডায়েটের কারণে খাবার প্রতি তাদের যে তীব্র অনীহা তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যানোরেক্সিয়া নার্ভোসা যে কেস, সেক্ষেত্রে অর্থাৎ সিভিয়ার যখন স্টারভেশন করি আমরা, সিভিয়ার যখন ডায়েটিং করি আমরা, স্টারভেশন আসলে ডায়েটিং বলা উচিত না, স্টারভেশন আসলে গরিব মানুষরা যখন না খেয়ে থাকে, আর যখন খাওয়া থাকার পরও আমরা না খেয়ে থাকি, সেটা হয়ে যায় প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া সেটা হচ্ছে প্যাথোলজি অর্থাৎ হাইপো এবং হাইপার স্টেট অফ থাইরয়েড হরমোন, যেটাকে আমরা আরেকটু বলবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন। তাহলে থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে কি হবে, যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে হাইপো যদি কমে যায় তাহলে হাইপো, আর যদি বেড়ে যায় তাহলে হাইপার। তাহলে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। আমরা যখন ফাংশন করেছিলাম, আমরা যদি থাইরয়েডের ফাংশনটা একটু খেয়াল করি, তাহলে আমাদের জন্য হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের সিমটম বোঝা কোনো ব্যাপার না। একটা গল্প বলি, এটা আমি স্টুডেন্টদের প্রায়ই বলি, যে এক সময় বিখ্যাত একজন অখণ্ড ভারতের বিখ্যাত একজন চিকিৎসক ছিলেন, যিনি নাম ছিল বিধানচন্দ্র। সে বিধানচন্দ্র বলা হতো যে উনি রোগী যখন তার চেম্বারে ঢোকে তখনই উনি রোগ ডায়াগনোসিস করে ফেলতে পারে। রোগীর সাথে যখন হাত মেলান তিনি, ততক্ষণে তার রোগ ডায়াগনোসিস করা হয়ে যায়। কথাটা হচ্ছে আমাদের যে পড়াশোনা, সেটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, একটু আনন্দ নিয়ে বুঝে পড়াটা পড়ি, তাহলে আমরা প্রত্যেকেই বিধানচন্দ্র হতে পারবো। এমন কিছু বিশেষ কিছুর প্রয়োজন হয় না, থাইরয়েড পড়লে আমরা সেটা বুঝতে পারবো। যেমন তাহলে আমরা বলেছিলাম থাইরয়েডের ফাংশনটা যদি চিন্তা করি, যে এটা মেটাবলিজম বাড়ায়, আর যেহেতু তার কাজ হচ্ছে সেলুলার মেটাবলিজম বাড়িয়ে দেওয়া, মেটাবলিজম বাড়া মানে কি হবে, খাদ্য ভাঙবে,
গ্লুকোজ ভাঙবে, ফ্যাট ভাঙবে, আর এই ফ্যাট গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে? এনার্জি, এটিপি। এটিপিকে ভাঙবো আমি হচ্ছে কাজে লাগানোর জন্য, এটিপি লাগবে তার কাজ করার জন্য, বিভিন্ন ধরনের এনজাইম বা এগুলো করার জন্য। আলটিমেটলি এন্ড প্রোডাক্ট আমরা কি পাই? সেটা হচ্ছে হিট। আমরা বলেছিলাম যত মেটাবলিজম হবে তত বডিতে হিট তৈরি হবে। সো যদি ফাংশন, থাইরয়েডের ফাংশন কমে যায়, যদি থাইরয়েডের ফাংশন কমে যায় তার মানে তার বডিতে হিট থাকবে বেশি, তাহলে তার গরম লাগবে বেশি। তাহলে হাইপো যে পেশেন্টগুলো তাদের থাকবে কোল্ড ইনটলারেন্স, তারা ঠান্ডা সহ্য করতে পারবে না, কোল্ড ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স। আর হাইপার যারা হবে তাদের হচ্ছে হিট ইনটলারেন্স। ঠিক আছে, কোল্ড ইনটলারেন্স আর হচ্ছে হিট ইনটলারেন্স। ঠিক আছে, তারপরে তাহলে হাইপো যে রোগী, থাইরয়েড যখন কমে যাবে, যেটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম, তাহলে এই হাইপোথাইরয়েডিজমের সময় রোগী বলবে তার শীত লাগে বেশি। ঠিক আছে, অনেকেই দেখবে যে গরমকালে কাঁথামড়ি দিয়ে শুয়ে আছে, তাদের হাইপো হওয়ার সম্ভাবনা আছে। অনেকে দেখবে প্রবল শীত, সবাই কম্বল গায়ে দিচ্ছে, সবাই সোয়েটার পরে আছে, সে হচ্ছে হয়তো একটা পাতলা শার্ট পরে ঘুরছে, অথবা ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে, অথবা এসি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে, যাই বলি, অর্থাৎ তার গরম লাগছে, তার মানে তার হিট প্রোডাকশনটা বেশি সেখানে। সো কোল্ড ইনটলারেন্স, হাইপারে হবে হিট ইনটলারেন্স। তারপরে কি হবে? ওয়েট গেইন হবে। আর হাইপার যাদের, যেহেতু এক্সেসিভ মেটাবলিজম হচ্ছে, বডিতে যা হচ্ছে দিচ্ছি সেটাই ভেঙে যাচ্ছে, সো তার ওয়েট লস হবে। ওয়েট লস হবে। আবার যেহেতু হচ্ছে আমরা জানি সেটা অ্যাপাটাইট, আমাদের ইন্টেস্টাইনের উপর কাজ করে, তার হচ্ছে অ্যাপাটাইট বাড়ায় হচ্ছে থাইরয়েড হরমোন। সো যদি হাইপোথাইরয়েডিজম হয় তার রুচি থাকবে না, সো ডিক্রিজ অ্যাপাটাইট, অর্থাৎ খাবে কম, খাওয়ার ইচ্ছে থাকবে না, পেশেন্ট খাবে কম কিন্তু ওজন বাড়বে, অ্যাপাটাইট। তাহলে ডিক্রিজ অ্যাপাটাইট এর হয়ে যাবে কি? ইনক্রিজ অ্যাপাটাইট, ইনক্রিজ অ্যাপাটাইট। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু মেটাবলিজম কম হয় হাইপোতে, ঠিক আছে, হাইপোতে হিট প্রোডাকশন কম হয়, তাদের হচ্ছে টেম্পারেচার কম থাকবে। আরেকটা জিনিস আছে, তাদের স্কিনটা হচ্ছে স্মুথনেস হারিয়ে যায়, রাফ হয়ে যায়, ঠিক আছে, ড্রাই হয়ে যায়। হাইপো যাদের, তাদের স্কিন রাফ থাকবে, টোড লাইক, অনেকটা ব্যাঙে হাত দিছো কিনা জানি না, ব্যাঙের গা যেমন রাফ হয়ে যায়, একটু খসখসে, সে খসখসে হয়ে যাবে, সো রাফ স্কিন হয়ে যাবে। সো একটা মানুষের সাথে যখন হ্যান্ডশেক করতে যাবে, হ্যান্ডশেক করতে গেলে সেই মানুষটার হাত যদি মনে হয় শুকনো, ড্রাই এবং স্কিনটা রাফ খসখসে, দেন মাথায় তোমার চলে আসবে দিস মে বি এ কেস অফ হাইপোথাইরয়েডিজম। তার হাত শুকনো এবং খসখসে, ঠিক আছে, শুকনো এবং খসখসে, তার মানে তার হাইপোথাইরয়েডিজম হতে পারে। সো স্কিন হচ্ছে বিশেষ করে পামের স্কিন ড্রাই অ্যান্ড রাফ। আর ওদিকে কি হচ্ছে, যেহেতু মেটাবলিজম অনেক বেশি হচ্ছে, হিট প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তাদের সোয়েটিং বেশি হবে, আর সোয়েটিং হওয়ার ফলে তালুও ঘামবে, তালুর যে গ্ল্যান্ড কম, যেখানে সিক্রেশন হয় না, সেদের সেখান থেকেও তাদের হচ্ছে সোয়েটিং হবে। তাদের কি হবে, যখন হ্যান্ডশেক করতে যাবে তখন ওই পার্সনটার হাত কি হবে, ভেজা, স্যাঁতসেঁতে, কেমন যেন, মানে হাত হ্যান্ডশেক করলেই কেমন একটা অস্বস্তি লাগবে, যে ওয়েট ময়েস্ট, ঠিক আছে, ওয়েট, ঠিক আছে, আর ময়েস্ট স্কিনটা থাকবে, ঠিক আছে, পাম যেটা, ঠিক আছে।
তাহলে আমার যে স্কিন, আমরা স্কিন বা এমনি স্কিন হচ্ছে রাফ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, টোড লাইক, অর্থাৎ হচ্ছে ব্যাঙের চামড়ার মতো শুকনো খসখসে হয়ে যাবে, সেটা হবে হাইপোথাইরয়েডিজমে। আর হচ্ছে হাত তালু ঘামতেছে, ভেজা ভেজা ময়েস্ট থাকবে, সেটা হবে হচ্ছে হাইপারের ক্ষেত্রে। তাহলে একটা পেশেন্ট যখন আসে দের সাথে হ্যান্ডশেক করবে, তখন ওই হাতের চামড়া দেখে ইজিলি তুমি আবি করতে পারবে যে দিস ইজ এ কেস অফ হাইপো অর হাইপারথাইরয়েডিজম। সো বিধানচন্দ্র সবাই হতে পারে, ঠিক আছে। এরকম অজস্র আছে, হাঁটার বিভিন্ন ধরনের গেট আছে, সেই গেটগুলো যদি চিনে যাও তাহলে লোক হেঁটে আসলে তুমি বলতে পারবে এটার এই রোগ আছে, মানে সে কথা বলার এক একটা রোগে এক এক ধরন আছে, সেটা যদি চিনে যাও তাতেও তুমি বুঝে যাবে যে লোকটার হচ্ছে বা রোগীটার হচ্ছে এই সমস্যা আছে। সো বিধানচন্দ্র হওয়ার মতো বিখ্যাত ডাক্তার হওয়া বিষয় না, বিষয় হচ্ছে যে পড়াটা পড়ছি, যা কিছু আমি শিখছি, শিক্ষাটা মন দিয়ে শেখা, ঠিক মতো শেখা, কারেক্ট ইনফরমেশনটা নেওয়া, ওইটুকুই নিলেই দেখবে একজন ভালো চিকিৎসক হয়ে যাবে। সো আমরা যেটা বলছিলাম হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম নিয়ে, সেটা হচ্ছে তাহলে স্কিনটা হচ্ছে হাইপোতে হবে ড্রাই, ঠিক আছে, রাফ, আর হাইপারে হবে ময়েস্ট, ওয়েট, অর্থাৎ ভেজা ভেজা। এরপরে যেটা আমরা বললাম হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি বলেছিলাম, সিএনএসের উপর এফেক্ট। আমরা বলেছিলাম সিএনএস হচ্ছে মাইলিনেশনে হেল্প করে। বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম যদি ডেভেলপ করেনি, সেহেতু তার হচ্ছে সেই হচ্ছে নার্ভাস সিস্টেমের যে মেইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা হবে না, তার বুদ্ধিশুদ্ধি, আইকিউ এগুলো হচ্ছে কম থাকবে, ঠিক আছে, অর্থাৎ প্রতিবন্ধী টাইপের বা হচ্ছে শিশু হবে। আর যেটা বড়দের ক্ষেত্রে কি হবে, আমরা বড়দের ক্ষেত্রে এটাই বলি, বড়দের ক্ষেত্রে আমরা বলেছিলাম যেটা মাইলিনেশনে হেল্প করে। সো যদি হাইপো হয় তার মাইলিনেশনে হ্যাম্পার্ড হবে, মাইলিনেশনে যেহেতু হ্যাম্পার্ড হবে, আমরা জানি মাইলিনেশনের ফলে নার্ভের যে ইম্পালস সেটার স্পিড ঠিক হয়। সো কী হবে, হাইপোর ক্ষেত্রে স্লো হয়ে যাবে, ওই যে বলেছিলাম গন্ডারের চামড়ার মতো হয়ে যাবে, আজকে বললে 3 দিন পর জানতে পারে, এরকম টাইপের। সো স্লো, তার ইনফরমেশন যাওয়াটা স্লো হয়ে যাবে। সো তার যে রিফ্লেক্স, সে যে রেসপন্স করবে, সে রিফ্লেক্সটা ডিক্রিজ করবে, স্লো রিফ্লেক্স হবে। সো নিজের যখন আমি দেবো, যখন আমি রিফ্লেক্স দেখবো, নিজেরকে বাড়িয়ে করার জন্য প্যাটেলার টেন্ডনে যখন আমি ট্যাপিং করব, তখন হাইপো যখন হবে তখন রিফ্লেক্সটা স্লো হয়ে যাবে, স্লো, তাহলে স্লাগিশ, রিফ্লেক্সটা স্লাগিশ হয়ে গেছে, স্লো হয়ে যাচ্ছে। বাট হাইপারে কী হবে, যেহেতু তার এক্সাইটেশন বেশি, নার্ভে ইরিটেশন বেশি হচ্ছে, বেশি বেশি থাইরয়েড গিয়ে নার্ভের একটা ঝড় তুলতেছে, ইম্পালসের ঝড় বয়ে দিচ্ছে, সেহেতু তার রিফ্লেক্স যেটা থাকবে সেটা হবে খুব র্যাপিড, এবং দেওয়ার সাথে সাথে অর্থাৎ প্যাটেলার টেন্ডন করার সাথে তো ঠাস করে তার রিফ্লেক্স দেখা যাবে, তাহলে হাইপার হবে, রিফ্লেক্সটা হয়ে যাবে হাইপার। আর এদিকে আমরা পাবো হচ্ছে স্লাগিশ রিফ্লেক্স রিয়াকশনটা ওখানে হবে অনেক বেশি হাইপার, আর এখানে হাইপোথাইরয়েডিজমে হবে এটা হিজ রিয়াকশন। তারপরে যেটা আমরা বলেছিলাম মেমোরির ক্ষেত্রে, হাইপোথাইরয়েডিজমে যেটা হবে সেটা হচ্ছে ফরগেটফুলনেস হবে, যেহেতু মেমোরি, লার্নিং এগুলোর উপর ইফেক্ট করে হয়, সেহেতু তার লার্নিং স্কিল কমে যাবে, মনে রাখতে পারবে না, ফরগেটফুল হবে। বা ক্ষেত্রে কী হবে, খুব বেশি এক্সাইটেশন, নার্ভের এক্সাইটেশন অনেক বেশি থাকবে, তো রেস্টলেস থাকবে। তারপরে যেটা সিভিএসের উপর আমরা বলেছিলাম, সিভিএসের ওপরে হার্টবিটে যেটা কি করে, হার্ট রেটটা বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। সো যখন হাইপো হবে হার্টবিট কম থাকবে, আমরা ব্র্যাডিকার্ডিয়া পাবো। আর ওদিকে হাইপারে যখন হবে, যেহেতু হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, তাহলে আমরা ট্রাকিকার্ডিয়া পাবো, হাইপারটেনশন পাবো, ঠিক আছে, সিস্টোলিক হাইপারটেনশন পাবো। এরপরে যেটা আমরা বলেছিলাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের ওপর আমরা বলেছিলাম যে নর্মাল সিক্রেশন এবং মর্টালিটি মেনটেন করে থাইরয়েড হরমোন। সো স্বাভাবিক যখন হাইপোথাইরয়েডিজম হবে তার মর্টালিটি কমে যাবে, আর মর্টালিটি যখন কমে যাবে তখন কি হবে, তখন হবে কনস্টিপেশন। মর্টালিটি কমে যাবে তখন হবে কনস্টিপেশন, আর হাইপারে যেহেতু মর্টালিটি বেড়ে যাবে সেটা হবে ডায়রিয়া। সো কনস্টিপেশন, হাইপোতে হবে কনস্টিপেশন, আর হাইপারে হচ্ছে ডায়রিয়া। হাইপারে হবে ডায়রিয়া, লুজ মোশন হবে, ঠিক আছে। তারপরে যেটা আমরা বলেছিলাম
যে হাই রেসপিরেশনের উপরে রেট এবং বাড়াবে, তাহলে ট্যাকিপনিয়া যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি রেট মিক্সিডিমা আমরা পড়বো, সেখানে দেখব। সহজ ভাষায় আমার দিকে যদি তাকাও তাহলেও বুঝতে পারবে, কারণ আমার নিজেরও হাইপোথাইরয়েডিজম আছে। তো থাইরয়েডের সমস্যা আমার নিজেরও আছে, ওয়েট কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, ঠিক আছে, গালের ফোলা ভাব কমানো মুশকিল হয়ে যায়। সো তাহলে হাইপোথাইরয়েডিজমের যেটা সর্বশেষ সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে রিপ্রোডাক্টিভ লাইফের ওপর ইফেক্ট থাকবে। তাদের হচ্ছে মেনস্ট্রুয়েশনে অনেক বেশি ব্লাড লস হবে, ম্যানোরেজিয়া হবে, বেশি ব্লাড লস হবে, সো ম্যানোরেজিয়া হবে। মোটামুটি হাইপো আর হাইপার যদি আমরা ফাংশনটা একটু খেয়াল করি, ফাংশনটার দিকে যদি মনোযোগ দিই, একটা যেটা জরুরি জিনিস বলা হয়নি, আমরা বলেছিলাম যে এলডিএল লেভেল, কোলেস্টেরল লেভেল, সেগুলো হচ্ছে এলডিএল এর রিসেপ্টর বাড়িয়ে লিভারে নিয়ে যায়। কোলেস্টেরলটা হচ্ছে বাইলের মাধ্যমে এক্সক্রিশন করে, মেটাবলিজম করে ফিসিসের মাধ্যমে বের করে দেয়। সেই জন্য আমাদের যে ব্যাড কোলেস্টেরল আছে, এলডিএল এবং কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নর্মাল করে রাখে থাইরয়েড হরমোন। সো যখন হাইপোথাইরয়েডিজম হবে তখন কিন্তু আমাদের ব্যাড কোলেস্টেরলের পরিমাণ ব্লাডে বেড়ে যাবে, ফলে ডিসলিপিডিমিয়া হবে এবং এইসব পেশেন্টদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স আছে, অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। সো ইনক্রিজ এলডিএল কোলেস্টেরল level, so increase chance of atherosclerosis, ঠিক আছে, এদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স হাইপোথাইরয়েডিজমে বেশি থাকবে। সো তাহলে এখন আমরা সরাসরি চলে যাই। তো কেন হবে? সো হাইপোথাইরয়েডিজম ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম আমরা বললাম প্রাইমারি আর সেকেন্ডারি। কী কারণে হতে পারে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে ডিউ টু দ্য ফল্ট ইন দ্য থাইরয়েড ইটসেলফ, অর্থাৎ থাইরয়েডের নিজের কারণে। কী কারণে? থাইরয়েডের যে আমাদের যে স্টেপস অফ সিনথেসিস, যে আয়োডিন আসবে, সে আয়োডিন লাগে আমার, সে আয়োডিন যদি সিনথেসিস আমি না পাই, আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি থাকে, আমার যে ফুড যেটা আমরা বলেছিলাম আয়োডিনের সোর্স, সি সল্ট, সি ফুড হচ্ছে, তারপর আয়োডাইজ লবণ, আমাদের যে সিশর এরিয়াতে হচ্ছে যে ক্রপস অ্যান্ড ভেজিটেবলস হয় সেগুলোর মধ্যে আয়োডিন থাকে। সো এই যে আমার খাবার, সেখানে যদি আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে, সেই সাপ্লাই আমার যতটুকু দরকার 150 মাইক্রোগ্রাম যে পার ডে আমার দরকার, সেই রিকোয়ারমেন্টসটা যদি আয়োডিন না থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমার থাইরয়েড হরমোন সিনথেসিসের সমস্যা হবে। সো আয়োডিন ডিসিপিট হয়। আরেকটা যেটা হয়, আমার হরমোন তৈরি হচ্ছে কিন্তু আমার অটোইমিউন ডিজিজ হচ্ছে, যে কারণে হচ্ছে থাইরয়েডের এগেনস্টে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলতেছি হাশিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, এই নেক রিজন বা অন্যান্য রিজনের যে রেডিওথেরাপি দিচ্ছে, সেই রেডিওথেরাপির ইফেক্টের কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ডগুলো আর কাজ না করে। সো primary hypothyroidism occurs due to the fault in the thyroid itself, ঠিক আছে, thyroid itself, primary hypothyroidism. So cause গুলো আমরা কি বললাম? primary hypothyroidism. hypothyroidism-এর মধ্যে আমরা কি বললাম? আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে, আয়োডিন ডেফিসিয়েন্সি যদি থাকে, সে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আর এটা কী কারণে হবে? হাশিমোটোস থাইরয়েডাইটিস, ঠিক আছে, হাশিমোটোস থাইরয়েডাইটিস, ঠিক আছে, হাশিমোটোস থাইরয়েডাইটিস। আর 3 নম্বর যেটা কারণ আমরা বলেছিলাম সেটা হচ্ছে সার্জিক্যাল রিমুভাল। সার্জিক্যাল, 3 কালার দিয়ে লিখি তাইলে বোঝা যাবে। আমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যেটা নিয়ে অন্য কোথায় সমস্যা হয়, তাহলে থাইরয়েড বাদ দিয়ে আরেক জায়গায় কোথায় সমস্যা হতে পারে? হাইপোথ্যালামাস হতে পারে, পিটুইটারিতে হতে পারে, ঠিক আছে। অর্থাৎ হাইপোথ্যালামো পিটুইটারি যে এক্সিস, সেই এক্সিসের সমস্যার কারণে যদি থাইরয়েড হরমোন তৈরি হয়, সমস্যা হয়, কমে যায়, তখন এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম secondary hypothyroidism. সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কোথায় থাকে?
যদি আমার হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন রিলিজ না হয়, সো অ্যাবসেন্স অফ, তাহলে এখানে হবে প্রবলেম ইন হাইপোথ্যালামাস and pituitary, anteropituitary, hypothalamus and anteropituitary। তাহলে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হবে? যদি আমার হাইপোথ্যালামাস অথবা অ্যান্টিপিটিউটারিতে সমস্যা থাকে, অর্থাৎ অ্যাবসেন্স অফ থাইরয়েড রিলিজিং হরমোন অ্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই দুটো যদি আমার সিক্রেশনের সমস্যা হয়, সেগুলো এসে আমার থাইরয়েড হরমোনকে স্টিমুলেট, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে না, ফলিকুলার সেলকে স্টিমুলেট করবে না, ফলিকুলার সেলকে যদি স্টিমুলেট না করে, আলটিমেটলি আমি থাইরয়েড হরমোন পাবো না। কী ধরনের আমাদের প্যাথোফিজিওলজি হতে পারে? ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের যে হাইপোথাইরয়েডিজম সেটা কনজেনিটাল হতে পারে আর অ্যাকোয়ার্ড হতে পারে। কনজেনিটাল কখন? যদি মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার সমস্যা, অর্থাৎ বাচ্চা বর্ন হয় যদি হচ্ছে হাইপোথাইরয়েডিজম নিয়ে, অর্থাৎ কনজেনিটাল কজ অফ হাইপোথাইরয়েডিজম। এটা সুন্দর করে জ্ঞাননে একটা লিস্ট দেওয়া আছে, তোমরা সেই লিস্টটা দেখো। কনজেনিটাল কজ অফ হাইপোথাইরয়েডিজম, কনজেনিটাল কজের কী কারণ হতে পারে একটু যদি তোমরা চিন্তা করো, কী কারণ হতে পারে মনে মনে চিন্তা করো। দেখো দেখি, জন্মগত ত্রুটি, তার মানে মার কোনো ডেফিসিয়েন্সি থাকতে হবে, তাই তো? তাহলে কনজেনিটাল কজ অফ হাইপোথাইরয়েডিজম বা কজ অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কী কারণে হবে? একটা হচ্ছে যদি প্রেগনেন্সির সময় মায়ের যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, মা যে খাবার খাচ্ছে সেখানে সাফিসিয়েন্ট আয়োডিন নাই, অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় আমাদের দেশে, বিশেষ করে যেটা বলেছিলাম যে সমুদ্র থেকে দূরে যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে, কারণ ওখানকার শস্যে বা খাবার যেগুলো মাটিতে হয়, শস্য, বীজ, সবজি যা কিছু হয়, এগুলোতে আয়োডিনের পরিমাণ কম থাকে, যেহেতু সমুদ্র থেকে দূরে, সেই কারণে তাদের খাবারে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে। আর তার মধ্যে আমাদের ফুড হ্যাবিট ঠিক নাই, আমরা তো শুধু ভাত খেতে জানি, সো আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারে সাফিসিয়েন্ট আয়োডিন থাকে না। এই কারণে কি হয়, মার কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে। আর মার যখন আয়োডিন ডেফিসিয়েন্সি থাকবে, একটা পর্যন্ত হচ্ছে বাচ্চারা যে ইন্ট্রাইউটেরিয়ান লাইফে কিন্তু মার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, মার উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে হচ্ছে শিশুর যে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সেটা কাজ করে সে প্রোডাকশন শুরু করবে, তার আগ পর্যন্ত কিন্তু মোটামুটি মার উপরই হচ্ছে শিশু থাইরয়েডের জন্য ডিপেন্ড করে। যেন মার যদি থাইরয়েড আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রেও হচ্ছে বাচ্চার হতে পারে। আরেকটা ব্যাপার যে বাচ্চা যে থাইরয়েড হরমোন তৈরি করবে তার জন্যও তার আয়োডিন লাগবে, সো সেই আয়োডিন তো সে মা থেকেই নেবে। সো যদি ডেফিসিয়েন্সি হয়, বাচ্চার থাইরয়েড হরমোন বাচ্চার গ্ল্যান্ডও তৈরি করতে পারবে না, যেহেতু আয়োডিন ডেফিসিয়েন্সি আছে। সো ম্যাটারনাল যে ফুড, সেখানে যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ইজ দ্য ফার্স্ট কজ। তাহলে ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি, ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি, ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি, মার যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে। দ্বিতীয় যেটা কি আছে, ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস, অর্থাৎ কনজেনিটালি যদি বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ড তৈরি না হয়, সেক্ষেত্রে তাহলে ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস। ঠিক আছে, তাহলে ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড কনজেনিটালি যদি তৈরি হতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে এই কনজেনিটাল হবে। তারপরে যেটা হবে, যদি এই যে কোনো ধরনের সমস্যা থাকে, এটাকে আমরা বলি ইনবর্ন, জন্মগত, ইনবর্ন এরর অফ থাইরয়েড হরমোন সিনথেসিস। ঠিক আছে, তাহলে ইনবর্ন এরর অফ থাইরয়েড হরমোন সিনথেসিস, থাইরয়েড হরমোন যদি জন্মগতভাবে সিনথেসিস হওয়ার জন্য যদি সেই এনজাইম না থাকে, আমার যদি সেই সোডিয়াম পটাশিয়াম সিম্পোর্ট যেটা আছে সেটাতে কোনো সমস্যা থাকে, এগুলো সব কিছু, এটার এগেনস্টে যদি কোনো হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, অটোইমিউনি কোনো ডিজিজ থাকে, সব কিছুর কারণে তখন থাইরয়েড হরমোন সিনথেসিস হতে পারবে না বাচ্চাদের ক্ষেত্রে। সেটা আরেকটা জিনিস কী হবে, সেটা হচ্ছে যেটা বললাম, মার যদি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি থাকে,
যেটা ক্রস করে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার কাছে চলে যাবে এবং বাচ্চার গায়ে ইফেক্ট করবে। সো 4 নাম্বার যেটা আমরা বললাম সেটা হচ্ছে নাম্বার 4 যেটা বললাম সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি। তাহলে ম্যাটারনাল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি চলে গেল প্লাসেন্টা দিয়ে, দ্যাট ক্রস প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টাকে ক্রস করে চলে গেল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, স্বাভাবিকভাবে তার যে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেখানে গিয়ে কাজ করে তার সাথে রিয়াকশন করবে, ফলে হরমোন তৈরি হতে পারছে না। তাহলে ম্যাটারনাল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি দ্যাট ক্রসেস দ্য প্লাসেন্টা, এটা হচ্ছে একটা। দেন 5 নাম্বার কি, যদি ফিটাসের হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে চালু থাকে তাহলে ফিটাল হাইপোথ্যালামো, ঠিক আছে, ফিটাল হাইপোথ্যালামো হাইপোপিটুইটারি হাইপোথাইরয়েডিজম, হাইপোপিটুইটারি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হাইপোথ্যালামাস আর পিটুইটারিতে যদি কোনো সমস্যা থাকে হাইপোথাইরয়েডিজম। তাহলে ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ড ইনটেক আছে কিন্তু তার যে হাইপোথ্যালামাস হাইপোপিটুইটারি হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিপিটুইটারি হাইপোথ্যালামাস হাইপোফিজিয়াল যে এক্সিস, সেই এক্সিসে যদি সমস্যা থাকে অর্থাৎ অ্যান্টিপিটুইটারি যদি যে হচ্ছে থাইরয়েড ট্রফ সেলগুলো আছে সেগুলো যদি কোনো সমস্যা থাকে, ওখান থেকে যে সেলগুলো রিলিজ করতেছে হাইপোথ্যালামাস এই রিলিজিং হরমোন, সেটা যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। সো কনজেনিটাল অ্যানোমালি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে আমরা দেখলাম যে এই 5টা কজ যে কারণে মেনলি আমাদের হাইপোথাইরয়েডিজম কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে। এরপরে আমরা চলে যাব যে কনজেনিটালের পরে, তাহলে আমাদের যে হাইপোথাইরয়েডিজম আছে সে হাইপোথাইরয়েডিজম হচ্ছে, আমরা পরীক্ষাতে তোমাদের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম কয় ধরনের আছে আমরা জানি, একটা বললাম কনজেনিটালি হতে পারে। সো আমাদের যেটা হয় সেটা হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে। চিলড্রেনের ক্ষেত্রে যে হাইপোথাইরয়েডিজম হয় এটার নাম হচ্ছে ক্রিটিনিজম। ক্রিটিনিজম, ঠিক আছে, ক্রিটিনিজম মানে কি, যদি ফিটাল লাইফে এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম হয়, ফিটাল লাইফ, ইনফেন্সি এবং চাইল্ডহুড, ফিটাল লাইফ, ইনফেন্সি এবং চাইল্ডহুড পিরিয়ডে যদি এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম হয় তখন যে ফিচারটা আছে, ফিচারগুলো আমরা পাই, যে কন্ডিশনটা আমরা পাই সেটাকে আমরা বলি ক্রিটিনিজম। আর যে বাচ্চাটা যে বেবিটা হচ্ছে এই ক্রিটিনিজমের সাফার করে তাকে আমরা বলি ক্রিটিন বেবি, ঠিক আছে, ক্রিটিন বেবি, ঠিক আছে। তাহলে এটা কী কারণে হতে পারে, ওই যে বলেছিলাম কনজেনিটাল অ্যানোমালিস, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের যে কজগুলো, ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, ঠিক আছে, তারপরে তার থাইরয়েড ডিসজেনেসিস থাকতে পারে, তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসের সমস্যার কারণে হতে পারে, ম্যাটারনাল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি থাকতে পারে যেটা প্লাসেন্টা ক্রস করে যেতে পারে। তো সবচেয়ে বেশি যেটা আমাদের দেশে কমন সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। কী কারণে? এন্ডেমিক ক্রিটিনিজম বলি আমরা। এন্ডেমিক ক্রিটিনিজম ওই যে বললাম আমাদের যে উত্তরবঙ্গে, সেখানে হচ্ছে যেহেতু সমুদ্র থেকে অনেক দূরে, সেখানে আয়োডিন নেই, সেখানে শস্যে, সেখানে ফসলে, সবজিতে, সেগুলোতে আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে, ফলে খাবারে তারা আয়োডিন কম পাচ্ছে, মা কম পাচ্ছে মা থেকে, এবং ইভেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা যে খাবার খাচ্ছে সেই খাবারেও আয়োডিন কম থাকছে, তার ফলে কি হচ্ছে, সে হচ্ছে ক্রিটিনিজমে ভুগছে। এবং ক্রিটিনিজম খুব খারাপ একটা জিনিস, কারণ হচ্ছে যেহেতু ব্রেনের সিএনএসের ডেভেলপমেন্ট করে থাইরয়েড হরমোন ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড পিরিয়ডের, এই সময়ে যেহেতু ব্রেন ডেভেলপমেন্ট, সিএনএসের সেরিব্রাম এদের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে থাইরয়েড হরমোন প্রয়োজন হয়, তাহলে যদি থাইরয়েড ডেফিসিয়েন্সি থাকে স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলোর ব্রেন ডেভেলপ হবে না, অর্থাৎ তারা বুদ্ধি প্রতিবন্ধী হবে। আর এই কনসেপ্টটার জন্য বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার পরিমাণ বেড়ে যাচ্ছিল বলেই কিন্তু সরকার লবণের মাধ্যমে আয়োডিন সাপ্লাই করার যে কর্মসূচি
ছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সি ছাড়া অন্য কারণে থাইরয়েডিজম হতে পারে, বাট আয়োডিন ডেফিসিয়েন্সির যে কারণে যে পরিমাণ বিপুল পরিমাণ বিস্কুট্তরঙ্গের দিকে যে ক্রিটিনিজমের যে অবস্থাটা ছিল সেটা অনেকটা রিকভার করা গেছে শুধুমাত্র ছোট্ট একটা বুদ্ধি লবণের মাধ্যমে আয়োডিন সাপ্লাই করার জন্য, আয়োডাইজ সল্টের জন্য। সো তাহলে ক্রিটিন বেবি আমরা যেটা বলছি, যেহেতু একটা বিশাল অঞ্চল জুড়ে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, ক্রিটিনিজম। এখন এন্ডেমিক প্যান্ডেমিক এই শব্দগুলো আজকে তোমরা সবাই জানো যে কোনো একটা অঞ্চলে যদি হয় তখন এটা হচ্ছে এন্ডেমিক, আর বিশাল পৃথিবীর বিশাল জুড়ে যদি হয় সেটাকে বলে প্যান্ডেমিক, যেটা এখন করোনা ভাইরাসের কারণে হচ্ছে প্যান্ডেমিক, আমাদের প্যান্ডেমিক অবস্থা চলতেছে। সো এন্ডেমিক ক্রিটিনিজম ফিচার কী হবে একটা ক্রিটিন বেবির বাচ্চাদের? আমরা যখন গ্রোথ হরমোন পড়েছিলাম সেই গ্রোথ হরমোন আমরা বলেছিলাম যে একটা ডুয়ার্ফিজম, স্বাভাবিকভাবে আমরা বলছি ক্রিটিন বেবি কী হবে, শর্ট হবে, ডুয়ার্ফ হবে। কিন্তু যে বাচ্চাটা মাত্র জন্মাতো তার তো আর হাইট আমি মান করতে পারবো না, তার হাইট তো বের করা সম্ভব না, ঠিক আছে? সো এবং সে বুদ্ধিমান না, সে ইডিয়ট কি না সেটাও তো আমরা তাকে দেখে বুঝতে পারবো না, তাই না? সো তাদের কিছু মাইলস্টোন থাকতে হবে। সো সাধারণত যেটা ফিচার আমরা বলি যে স্টান্টেড গ্রোথ অর্থাৎ ডুয়ার্ফিজম হয় বাচ্চাদের ক্ষেত্রে। কীভাবে আমরা তাহলে বলেছিলাম থাইরয়েড ইডিওটিক লুক থাকবে, আর কিউ কম থাকবে, ঠিক আছে? আর যেটা কিছুগুলো ক্রিটিনিজমের হচ্ছে সেটা হচ্ছে ডিলেইড মাইলস্টোন। আমরা জানি প্রত্যেকটা বাচ্চা কোন বয়সে বসবে, হামাগুড়ি করবে, দাঁড়াবে, হাঁটবে, প্রত্যেকটার একটা সময় আছে, কখন দাঁত উঠবে, কখন সে কথা বলবে, এইগুলোকে আমরা বলি মাইলস্টোন। মাইলস্টোন মানে তোমরা সবাই জানো রাস্তায় যে মাইল ফলক 1 মাইল কিলোমিটার পর পর একটা করে বসিয়ে রাখে, যে এটা ও আমার সে গন্তব্য থেকে এখনও কত দূর আছে কিলোমিটার বোঝানোর জন্য। ঠিক তেমনি আমরা যে জন্মাচ্ছি, আমরা যে বড় হচ্ছি, আমাদের একটা মাইলস্টোন আছে, কোন বয়সে গিয়ে আমার পিউবার্টি হবে, কোন বয়সে আমি এতটুকু লম্বা হবো, কখন গিয়ে আমার এই লেন্থ বাড়া বন্ধ হয়ে যাবে, সব কিছুই আমাদের মাইলস্টোন। বাচ্চাদের ক্ষেত্রেও সে মাইলস্টোন আছে। সো ডিলেইড হয়ে যাবে মাইলস্টোন, অর্থাৎ যে বয়সে বাচ্চাটার বসার কথা সে বসবে না, ঠিক আছে? তখন সে বসবে না, তার ঘাড় সোজা হওয়ার কথা, সে ঘাড় সোজা করতে পারছে না, তখনও ঘাড় পড়ে যাচ্ছে, বসতে পারছে না। হামাগুড়ি দেওয়ার কথা, 1 বছর হয়ে গেছে সে হামাগুড়ি দেওয়ার কাছে না, 1.5 বছর হয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না বাচ্চা, তারপর 2 বছর হয়ে যাচ্ছে হাঁটছে না বাচ্চা। এই সব কিছুই হচ্ছে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ হচ্ছে ক্রিটিনিজমের একটা লক্ষণ। তারপরে যেটা হবে, এই বেবিগুলো কী হবে, টাং হচ্ছে সোয়েলিং থাকে একটু, সেই ফোলা থাকে, যে কারণে টাংটা মুখের ভেতরে আর জায়গা করতে পারে না, টাংটা বাইরের দিকে চলে আসে, যেটাকে আমরা বলি প্রোট্রুডেড টাং। এবং টাং যেহেতু বাইরে চলে আসে, স্বাভাবিক সালাইভেশন মুখের ভেতরে আর থাকবে না, বাইরে পড়বে। সো ড্রিবলিং অফ সালাইভা থাকবে, ঠিক আছে? ড্রিবলিং অফ সালাইভা, সব প্রোট্রুডেড টাং থাকবে, ড্রিবলিং অফ সালাইভা থাকে, ইডিওটিক লুক থাকে, আইকিউ কম থাকে, আর সবচেয়ে বড় সেটা হচ্ছে তার হচ্ছে পট বেলি অ্যাবডোমেন থাকে, একটু পেটটা ফোলা থাকে, নাভিটা একটু ফোলা থাকে, পট বেলি থাকে, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে সেক্সুয়াল ইম্যাচিউরিটি থাকে, ঠিক আছে? ইনফ্যান্টের মতো সেক্সুয়াল ইম্যাচিউরিটি থাকে। সো তাহলে ক্রিটিনিজমের যেটা, তাহলে নিউবর্ন বেবির ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবো? বাচ্চাটাকে দেখেই মনে হবে এদের তার চোখ আই ফোল্ডটা একটু ভিতরেই দেওয়া, একটু হচ্ছে বোচা ভাব, একটু ফোলা ভাব, পাফি টাইপের বাচ্চা, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাবডোমেনটা একটু হচ্ছে প্রোট্রুডেড, দেখে বোঝা যায় যে দিস ইজ এ কেস অফ ক্রিটিনিজম। তোমরা একটু, আমি যেহেতু পাওয়ার পয়েন্ট ইউজ করছি না, আমি তোমাদের ক্রিটিন বেবির ছবিটা দেখতে পাচ্ছি না, তোমরা একটু নেটে সার্চ দিয়ে ক্রিটিন বেবি সার্চ দিলে অজস্র ছবি দেখে পারবা, সেই ছবিগুলো দেখে তোমরা ইজিলি বুঝতে পারবে যে ক্রিটিনিজমের বাচ্চার ছবিটা কেমন থাকে, ঠিক আছে? সো তাহলে ক্রিটিন বেবি কীভাবে ট্রিটমেন্ট করবো? যদি আমরা ক্রিটিন বেবি আমরা জানি যে যদি আমরা হচ্ছে নিউনেটের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাডিকুয়েট আয়োডিন অথবা থাইরক্সিন, যে আমাদের যেটা থাইরক্সিন যে হরমোন যেটা, সেটা যদি আমরা সাপ্লাই দিতে পারি তাহলে ইজিলি কিন্তু এটাকে রিটার্ন করা যায়, ঠিক আছে? রিটার্ন করা যায়, কিন্তু এটা শুরু করতে হবে কি না, জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি করতে পারবে, যাতে এর গ্রোথটা ঠিক থাকে। এবং ইন্ট্রাইউটেরাল লাইফে প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের যদি হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয় সাথেই কিন্তু তাকে থাইরয়েড সাপ্লিমেন্ট শুরু করতে হবে। এই কারণে কিন্তু থাইরয়েডের যে টেস্ট, এটা কিন্তু এখন ম্যাটার্নাল রুটিন চেক আপের মধ্যে করা হচ্ছে, যদিও আমাদের দেশে এখনও প্রবলভাবে এটা শুরু হয়নি, বিশেষ করে আমাদের রোগীরা রাজি থাকে না, তাদের ধারণা আমরা অযথাই একগাদা করে টেস্ট দিই। থাইরয়েডের টেস্ট মাস্ট, একটা মেয়ের প্রেগনেন্সি পিরিয়ডে থাইরয়েডের টেস্ট অবশ্যই রুটিনভাবে করা উচিত, যাতে তার থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটা দেখতে পারে, এবং যদি থাকে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি দিতে পারে, যাতে বাচ্চাটা মেন্টাল রিটার্ডেশনের হওয়ার যে
হরমোনের যে সাপ্লিমেন্টেশন খুব সহজ ট্যাবলেট আকারে পাওয়া যায়, সো সেগুলো আমরা দিলে এটা কিন্তু রিভার্স করতে পারি। কিন্তু যখন আরও দেরি হয়ে যায় তখন কিন্তু আর কিচ্ছু করা থাকে না, কারণ ব্রেন ডেভেলপ অলরেডি হয়ে যায়, তখন আর কয়েক বছর পরে আসলে তখন আর এটাকে রিভার্স করা সম্ভব হয় না। সো এটা হচ্ছে ক্রিটিনিজম। এরপরে যেটা বড়দের যেটা সেটা হচ্ছে মিক্সিডিমা। সো হাইপোথাইরয়েডিজম ইন কেস অফ অ্যাডাল্টদের যদি থাইরয়েডের সমস্যা হয় সেটাকে আমরা বলি মিক্সিডিমা। মিক্সিডিমা মানে হচ্ছে যাদের থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকে এল্ডারলি এজে। কী করে কেনা যাবে? মোস্ট কমন কজ সাধারণত থাইরয়েডের অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে আমরা বলি হাশিমোটোস থাইরয়েডিস, অর্থাৎ অটোইমিউন ডিজিজ তৈরি হয়, সেটা হচ্ছে থাইরয়েডের এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে। এছাড়া আর কী কারণ হতে পারে? ওই যে আয়োডিন ডেফিসিয়েন্সি, যদি কোনো কারণে আয়োডিনের সমস্যা থাকে, যদি থাইরয়েড থেকে টিআরএস হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন সিক্রেট হওয়া কোনো কারণে কমে যায়, থাইরয়েড অ্যান্টিপিটিউটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন কমে যায়, এবং থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ধরনের সমস্যা হয় হঠাৎ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মিক্সিডিমা পাবো। নামটা মিক্সিডিমা কেন বলছি বলো? ঠিক আছে, এই যে মিক্সিডিমা বলছি এর কারণ হচ্ছে এইসব পেশেন্টের চেহারা ফোলাফোলা থাকে এবং তাদের নন পিটিং ইডিমা হলে, আমরা জানি পানি যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয় তখন ওটাকে আমরা ইডিমা বলি। এই যে ইডিমা নর্মাল নিয়ম হচ্ছে আমরা যখন টিপ দিব, কোনো জায়গায় চাপ দিব, পানি থাকলে সে বসে যাবে, এটাকে আমরা বলি পিটিং ইডিমা। অর্থাৎ চাপ দিলে গর্ত হয়ে যাবে। কিন্তু থাইরয়েডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের হচ্ছে নন পিটিং ইডিমা, অর্থাৎ চাপ দিলে বসে যাবে না, মনে হবে জেলির মতো সরে গেল, ঠিক আছে, তাদের মনে হবে যেন জেলির মতো সরে যাচ্ছে, এটাকে আমরা বলি নন পিটিং ইডিমা। কী কারণে নন পিটিং ইডিমা হয়? নন পিটিং ইডিমা হচ্ছে ডিউ টু দ্য মিউকোপলিস্যাকারাইডস, ঠিক আছে, ঠিক আছে, হাইলুরোনিক অ্যাসিড এবং কন্ড্রোইটিন সালফেট, এটা প্রোটিনের সাথে বাইন্ড করে এক ধরনের জেল লাইক সাবস্টেন্স তৈরি করে। এই জেল লাইক সাবস্টেন্স তৈরি হওয়ার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে এরকম ফোলা ভাব হয়, কিন্তু এবং যেহেতু এটা জেলির মতো সেহেতু চাপ দিলে এ সরে যায়, দেবে যায় না, এবং এই যে মিউকোপলিস্যাকারাইড থেকে এই নামটা আসছে মিক্সিডিমা। মিউকোপলিস্যাকারাইড থেকেই এর নামটা আসছে মিক্সিডিমা। সো নন পিটিং ইডিমা আর কি ফিচার থাকবে? প্রথমে যেটা হচ্ছে সোয়েলিং অফ ফেস, চেহারাটা ফোলা থাকবে, এই যে, এবং চাপ দিলে আমি বুঝবো যে সেখানে নন পিটিং ইডিমা আছে, গায়ে যেখানে চাপ দিই সেখানে নন পিটিং ইডিমা হবে। তারপরে কি চোখের নিচে ফোলা ব্যাগিনেস আন্ডার আই, মনে হচ্ছে ছোটো দুটো ব্যাগ দিয়ে রাখছে চোখের নিচে, ঠিক আছে, চোখের নিচে মনে হবে দুটো ব্যাগ আছে। একটু মনে রাখতে হবে যারা অ্যালকোহল খায় নিয়মিত তাদেরও কিন্তু চোখের নিচে ব্যাগিনেস থাকে। সো সেটার সাথে হাইপোথাইরয়েডিজম মিক্সিডিমার ব্যাগিনেসটাকে এক করলে হবে না। সো ব্যাগিনেস আন্ডার দ্য আই। তারপরে বললাম নন পিটিং এডিমা, ফোলা ভাব, কিন্তু চাপ দিলে কোনো পিটিং অর্থাৎ দেবে যাবে না, নন পিটিং এডিমা। তারপরে যেটা আমরা যে হাইপোথাইরয়েডিজমের যত ফিচারগুলো সেগুলো একটু চিন্তা করি, ফ্যাটিক থাকবে, অল্পতে উইক হয়ে যাবে, কেন? মেটাবলিজম হচ্ছে না, তাতে এনার্জি তৈরি হচ্ছে না, তাতে এটিপি ভাঙতেছে না, সো এনার্জি সে পাচ্ছে না, সো ফ্যাটিক থাকবে। তারপরে কি হবে? তার একটুতেই সে হাঁপিয়ে যাবে, ওয়েট গেইন হবে, স্কিন ড্রাই হবে, রাফ হবে, ঠিক আছে, স্ক্যারিনিস থাকবে, তার ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট কম থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে, ভয়েস চেঞ্জ হবে, ভয়েসের এরিয়া হাস্কি ভয়েস থাকবে, যে আমাদের যে ভয়েস কর্ড আছে, ভোকাল কর্ড আছে, ওইখানে ইডিমা হয়, সেই কারণে যেটা হয় যে হাস্কি ভয়েস হবে। তারপরে কী হবে? মেন্টালি স্লো হয়ে যাবে, সে কাজ যা করবে, চিন্তা সব স্লো হয়ে যাবে, রিফ্লেক্স যেগুলো থাকবে সেগুলো স্লো হয়ে যাবে, স্বাভাবিকভাবে কনস্টিপেশন হবে, ফিমেল হলে ম্যানোরেজিয়া হবে, ঘুমে ডিস্টার্ব হবে, রেগুলার স্লিপ হয় না, রিদমিক স্লিপ হবে না, সে সারাক্ষণ ঝিমুবে, ঠিক আছে, ফ্যাটিক ভাব করবে এবং ঝিমুনি হবে বেশি। তারপর সবচেয়ে বড় যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কোল্ড ইন্টলারেন্স, সে তার প্রচণ্ড শীত লাগবে, ঠান্ডা সহ্যই করতে পারবে না। আরেকটা কি? অ্যালোপেশিয়া হবে, চুল পড়ে যাবে। সো তাহলে মিক্সিডিমা কি বললাম? যেহেতু নন পিটিং টাইপের ইডিমা তৈরি হয় মিউকোপলিস্যাকারাইড কন্ড্রোইটিন সালফেটের সাথে এক ধরনের জেল মিশে এক ধরনের জেল লাইক সাবস্টেন্স তৈরি করে। এই সাবস্টেন্সগুলো চামড়ার নিচে যেটা সাবস্টেন্স টিস্যুতে জমা হওয়ার কারণে যেহেতু এটা জেলি লাইক
চাপ দিলে নিচের দিকে যায় না, পানি যেমন চলে যায়, সেজন্য এটা নন পিটিং এডিমা হয়। আর যেহেতু মিউকোসেফালিস্যাকারাইড হচ্ছে, সেই কারণে এটার নাম হচ্ছে মিক্সড এডিমা। ফিচারে আমরা যেগুলো হাইপোথাইরয়েডিজমের ফিচার, সবগুলি ফিচারই আমরা মিক্সড এডিমাতে পাচ্ছি। সো হাইপোথাইরয়েডিজম কীভাবে হবে, এবার আসি আমরা হাইপোথাইরয়েডিজম। একটু তার আগে একটু হাশিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে বলে দেয়। এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে হয়, সাধারণত মিডল এজড থাকে, এবং ঠিক আছে থাইরয়েডের এক ধরনের অটোইমিউন রিয়াকশন হয়, এক ধরনের থাইরয়েডাইটিস হয়, অর্থাৎ ইনফ্লামেশন হয় থাইরয়েড গ্ল্যান্ডের। সে ধীরে ধীরে কী করে, ডিটোরিয়েশন হতে পারে, সেলগুলো ডিস্ট্রাকশন হতে থাকে এবং ফাইব্রোসিস হতে থাকে গ্ল্যান্ডের, ঠিক আছে। ফলে কি হচ্ছে, থাইরয়েড যে সিক্রেশন সেগুলো ডিমাইনিসড অর অ্যাবসেন্ট হতে থাকে। অর্থাৎ সেই যে থাইরয়েড সেল, ফলিকুলার সেলগুলো, সেই ফলিকুলার সেলগুলোতে ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে এবং সেলগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রয় করতে থাকে। ফলে ওইখানে সেলের পরিবর্তে ফাইব্রোসিস হতে 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 পুরো গ্ল্যান্ডটাতে থাইরয়েড সেল থাকতে না, থাইরয়েড হরমোন সিক্রেশন হওয়া বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলতেছি হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাশিমোটোস নামক জাপানি একজন পার্সন, যে হচ্ছে বিজ্ঞানী, যিনি এটা করছিলেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় হাশিমোটোস থাইরয়েডাইটিস। সো আমাদের হাইপারথাইরয়েডিজম নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম ডায়রিয়া থাকবে, ডায়রিয়া থাকবে, পালপিটেশন থাকবে, প্রেশার থাকবে, সব কিছুই থাকবে। কী কারণে হবে হাইপারথাইরয়েডিজম? একটা হচ্ছে থাইরয়েড যদি বেশি বেশি কাজ করে, থাইরয়েড ওভার অ্যাক্টিভিটি। কী কারণে? যদি কোনো ধরনের টিউমার হয় থাইরয়েড, এটা একটা সলিটারি টক্সিক অ্যাডিনোমা বলি আমরা। সলিটারি হতে পারে, সিঙ্গেল একটা ছোট হচ্ছে, অথবা কি হয় অনেকগুলো ছোট ছোট। পুরো থাইরয়েডের আমার যে গ্ল্যান্ডটা আছে, এই যে ফলিকুল, দেখা যাচ্ছে এরকম ছোট 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 হচ্ছে নোডিউল তৈরি হয়ে গেল, ঠিক আছে। মাল্টি নোডিউলার টক্সিক গয়টার হয়ে যায়, অর্থাৎ মাল্টিপল নোডিউলার হচ্ছে নোডিউল তৈরি হয়ে যায় এবং এরকম হয়ে যায়। আরেকটা কিন্তু হচ্ছে অটোমেটিক রিয়াকশন, হাশিমোটোস থাইরয়েডিস, এখানেও হাইপারথাইরয়েডিজম হতে পারে। সিভার পর আরেকটা হচ্ছে পিটুইটারি টিউমার। একটা পিটুইটারিতে টিউমার তৈরি হলো, যেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ TSH বেশি বেশি বের হলো। বেশি বেশি বের হলে সে থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি বেশি স্টিমুলেশন করে বেশি বেশি হচ্ছে থাইরয়েড হরমোন সিক্রেশন করাতে পারে, থাইরয়েড হরমোন তৈরি করতে পারবে, ঠিক আছে। আবার কি মিউটেশন হয়ে এমন একটা হতে পারে, রিসেপ্টর তৈরি হলো TSH এর জন্য বেশি, ফলে মিউটেশন হয়ে বেশি বেশি TSH এর রিসেপ্টর তৈরি হলো, ফলে TSH সিক্রেশন হয়ে এই রিসেপ্টরের উপরগুলো কাজ করে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি করাতে পারে, ঠিক আছে। আর আরেকটা কি, আর্টিফিশিয়াল হতে পারে। যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন, কেউ হয়তো হাইপোথাইরয়েডিজম আছে, তাকে আমরা এমন ওষুধ দিতেই থাকলাম তাহলে সে হাইপোথাইরয়েডিজম হয়ে গেল, এটা আয়ারটোজেনিক, হ্যাঁ, এটা এই কারণে। অথবা শরীরের অন্য কোথায় থাইরয়েড টিস্যু, অ্যাক্টোপিক থাইরয়েড টিস্যু তৈরি হলো, যেখান থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে। সো সব মিলিয়ে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজমের ফিচার তাহলে আমরা এটাই যেটা বললাম, তাহলে তার হিট ইনটলারেন্স থাকবে, ওয়েট লস থাকবে, অ্যাপাটাইট অনেক বেশি থাকবে, পালপিটেশন থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, রেসপিরেশন বেশি থাকবে, সিস্টোলিক হাইপারটেনশন থাকবে, ঠিক আছে। তারপরে কি, ডায়রিয়া থাকবে, তার রিফ্লেক্স অনেক বেশি থাকবে, খুব হচ্ছে মেন্টাল স্ট্রেস থাকবে, যে কারণে সে স্লিপনেস, রেস্টলেস, স্লিপলেস থাকবে, ঠিক আছে। এবং কী হচ্ছে, যে বেশি বেশি ভাঙছে, যেহেতু ভাঙার কারণে কী হচ্ছে, মাসকুলার উইকনেস হবে। এগুলো হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এখন কথা হচ্ছে, হাইপারথাইরয়েডিজম যখন বেড়ে যায়, হ্যাঁ, হাইপারথাইরয়েডিজমে যখন, ঠিক আছে, বেড়ে যাবে, তখন কি হয়, যে এই যে রেট্রো অরবিটাল রিজিয়নে, রেট্রো অরবিটাল আমাদের চোখের যে পিছনে যে রেট্রো অরবিটাল রিজন, সেই রেট্রো অরবিটাল রিজনে ইডিমা হয়, সোয়েলিং হয়। ফলে পিছনে রেট্রো অরবিটালও জানো যে অপটিক, যে আমার যে আইয়ের যে এরিয়া, অরবিটাল এরিয়া, এর পিছনের দিকে আমাদের নার্ভ বা যেগুলো যেখানে আছে, সেখানে একটা জায়গা আছে। এইখানে যখন ইনফ্লামেশন হয়, এই জায়গাগুলোতে ইনফ্লামেশন হওয়ার ফলে ইডিমা হয়। সো এখানে যখন ইডিমা, আই ধীরে 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 বাইরের দিকে চলে আসে, চোখটা এরকম বড় হয়ে যেতে থাকে, এটাকে আমরা বলি এক্সোপথ্যালমাস। এটা হচ্ছে এক্সোপথ্যালমাস। অর্থাৎ হাইপারথাইরয়েডিজম যখন টক্সিক স্টেজে যাওয়া শুরু করে, অনেক বেশি হাইপারথাইরয়েডিজম বাড়া শুরু হয়ে যায়, তখন যখন চোখের উপর ইফেক্ট করে এবং চোখটা বাইরের দিকে প্রট্রুশন হয়, তখন এটাকে আমরা বলি এক্সোপথ্যালমাস, ঠিক আছে, এক্সোপথ্যালমাস। এবং এই এক্সোপথ্যালমাস এত বেশি পরিমাণে হতে পারে হচ্ছে, এই যে আইলিড, আমরা আলো চোখে বেশি ঢুকতে দিবে না, একটু পরপর আমরা চোখে পাতা ফেলতেছি, মানে হচ্ছে কি, আমি আমার যে লাইট ঢুকতেছে তাকে লিমিট করতেছে। ফলে যখন হচ্ছে আইলিড বন্ধ হবে না, একটা লোক যখন কন্টিনিউয়াস তাকায় থাকবে চোখের দিকে, পুলিশটা অনেক সময় জেরা করার সময় ধরনের ট্রিটমেন্ট দেয়, চোখের দিকে, আয়ের দিকে তাকিয়ে রাখা খুব ডেঞ্জারাস জিনিস। সো যখন তাকিয়ে থাকবে, ফলে ক্যারাটাইটিস হবে তার, কিন্তু এই ক্যারাটাইটিস হবে হচ্ছে চোখ কিন্তু নষ্ট হয়ে যায়,
ঠিক আছে। এবং এই যেটা বললাম যে একটা সো থাকে, যেমন স্টেজ হয়ে থাকে, যে যেহেতু ব্লিঙ্ক করতে পারে না, ব্লিঙ্ক করতে না পারলে সে কিন্তু স্লিপ করতে পারবে না, স্লিপ হতে পারে না, পরে আলসারেশন হবে, ঠিক আছে, কর্নিয়াতে কর্নিয়াল আলসারেশন হবে, যেহেতু লাইট পড়ে পড়ে সারাক্ষণ এই যে ময়লা ডাস্ট ধুলো যা আসছে কিছু থেকে চোখকে বাঁচাতে পারছি না, সারাক্ষণ সব এসে চোখের মধ্যে পড়ছে, কর্নিয়াতে যে পরে একটু কর্নিয়াতে আলসারেশন হয়। এই ইফেক্টের কারণে কর্নিয়াতে আলসারেশন হয়ে তোমরা ছবি দেখবে ইয়াতে নেটে, তোমরা একটু সার্চ দিয়ে দেখবে, ভয়ঙ্কর রকমের চোখ পুরো মানে আলসার হয়ে ফুলে চোখ নষ্ট হয়ে যায় এবং পার্সন কিন্তু ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা থাকে। সো এটা হচ্ছে এক্সোথ্যালমাস। যখন এর চেয়েও বেশি, এর এক্সোথ্যালমাস থাকার পরও যখন টক্সিক ইফেক্ট অনেক বেশি চলে যায়, তখন টোটালি হাইপোথাইরয়েডিজম যেটা হয় সেটাকে আমরা বলি গ্রেভস ডিজিজ, ঠিক আছে। তখন আমরা সেটাকে বলি হচ্ছে গ্রেভস ডিজিজ, ঠিক আছে। গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজ হচ্ছে হাইপারথাইরয়েডিজমের এক্সট্রিম ফর্ম, স্পেশালি অটোইমিউন ডিজিজ যখন হয়, যেটাকে থাইরয়েড স্টিমুলেটিং সাথে বাইন্ড করলো, করে কি করলো, এক্সেস হচ্ছে থাইরয়েড প্রোডাকশন করালো, ঠিক আছে, ইনডিউস করালো থাইরয়েড হরমোন প্রোডাকশনটা, ঠিক আছে। ফলে আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে সাইক্লিক এএমপির মাধ্যমে কাজ করে, ফলে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে থাইরয়েড কাজ করা শুরু করে দেয়, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ হচ্ছে হাইপারথাইরয়েডিজমের একেবারে এক্সট্রিম পর্যায়ে, যে পর্যায়ে চোখ এক্সোথ্যালমাস থাকবে, পার্সন দেখতে পারবে না, এমন একটা অবস্থা থাকবে, তার নার্ভে প্রচণ্ড পরিমাণে হচ্ছে স্টিমুলেশন যাবে, রেস্টলেস থাকবে এবং বাকি সব হিট ইনটলারেন্স থেকে শুরু করে যা কিছু লুজ মোশনই সব কিছুই তার এক্সট্রিম অ্যামাউন্টে থাকবে এবং এই পার্সনের ক্ষেত্রে বেঁচে থাকা সম্ভব না। যে একবার গ্রেভস ডিজিজের রোগী দেখছে সে সারা জীবন মনে রাখবে। কারণ আমি আমার স্টুডেন্ট লাইফে ছিলাম গ্রেভসের ডিজিজের পেশেন্ট, যে কারণে আজও সেই লোক এবং তার কষ্ট এখনও আমি বলতে পারি না, এখনও আমার চোখের সামনে ভাসে কীভাবে লোকটার সেই চোখগুলো বের হয়ে আসে। এখন আমরা যেটা একটু কথা বলি, আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু লেকচারটা শেষ করি, সেটা হচ্ছে গয়টার। গয়টার কী জিনিস? সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড যদি সোয়েলিং হয়ে যায় তখন হচ্ছে আমাদের যে এনলার্জমেন্ট হয়, তখন এটাকে আমরা বলি গয়টার। কয় ভাগে ভাগ করি আমরা? গয়টার ডিউ টু হাইপারথাইরয়েডিজমের জন্য হতে পারে, হাইপারথাইরয়েডিজমে যেতে হবে। যদি হাইপারথাইরয়েডিজমের জন্য গয়টার হয় তখন ওটাকে আমরা বলি টক্সিক গয়টার, আর হচ্ছে যদি হাইপোথাইরয়েডিজমের জন্য হয় তখন ওটাকে আমরা বলি নন টক্সিক গয়টার। টক্সিক গয়টার এবং নন টক্সিক গয়টার, টক্সিক গয়টার এবং নন টক্সিক গয়টার। এই যে হাইপোথাইরয়েডিজমের জন্য নন টক্সিক গয়টার, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করি। একটা হচ্ছে এন্ডেমিক কলয়েড গয়টার, একটা হচ্ছে ইডিওপ্যাথিক নন টক্সিক গয়টার। এন্ডেমিক কলয়েড গয়টার, এন্ডেমিক কলয়েড গয়টার আমরা এটা বললাম যে উত্তর অঞ্চলে যেখানে হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে একটা এরিয়া জুড়ে, তখন যাদের গয়টার হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে থাইরয়েড ফুলে যায়, গয়টার হয়, সেটা কিন্তু এন্ডেমিক কলয়েড গয়টার। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক গয়টার, সেটা হচ্ছে কারণ, ঠিক আছে। এন্ডেমিক কলয়েড গয়টার আমরা তো বললাম যেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার। আর ইডিওপ্যাথিক নন টক্সিক গয়টার যেটা হয় সেটা হচ্ছে যদি আমার ওই যে থাইরয়েড পারঅক্সাইডেজ যে এনজাইম আছে সেটার যদি ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে, ডিআয়োডিনেজ যে এনজাইম আছে সেটার যদি ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ গয়টার করতে পারে। আমরা খাবার খাওয়ার সময় অনেক কিছুই জানতে হয় আমাদের ডক্টর হিসাবে, তো গয়ট্রোজেনিক কিছু খাবার আছে। গয়ট্রোজেনিক খাবার কোনগুলো? যেটা হচ্ছে যেমন বাঁধাকপি, বাঁধাকপি কিন্তু খুব বেশি পরিমাণে খেতে নেই, ঠিক আছে। সয়াবিন, আমরা যদিও সয়াবিনের তেল খাই, সেটা গয়ট্রোজেন আছে যেগুলো হচ্ছে এই টক্সিক গয়টার করতে পারে সে, এবং এর নাম হচ্ছে গয়ট্রিন। এই যে গয়ট্রিনের কারণে, ঠিক আছে, তারা কন্টেইন করে বলে এইগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ গয়টার করতে পারে। বাঁধাকপি এই জন্যই বলা হয়ে থাকে যে বাঁধাকপি খেতে হবে কিন্তু অনেক বেশি পরিমাণে, একবারে না, সেক্ষেত্রে গয়টার হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা যেটা বললাম হাইপোথাইরয়েড, একটা হচ্ছে টক্সিক গয়টার, একটা হচ্ছে নন টক্সিক গয়টার। তো আমরা এই যে এত কিছু পড়লাম, এই মধ্যে আমরা থাইরয়েড হরমোন যে আছে সেগুলো আমরা কীভাবে থাইরয়েডের টেস্ট করব? ল্যাবরেটরি টেস্ট ফর থাইরয়েড হরমোন। আমরা কি করব? প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে সিরাম লেভেল অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যদি একটা টেস্ট করতে হয় থাইরয়েড টেস্টে, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, সেটা হবে টিএসএইচ। সো সিরাম টিএসএইচ লেভেল, সিরাম টিএসএইচ ডিক্রিজ T4 T3, এটা কিন্তু ইন্ডিকেট করবে হাইপোথাইরয়েডিজম। অনেক সময় টিএসএইচ বেশি থাকে কিন্তু
T4 T3 নর্মাল থাকে, এটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অর্থাৎ টিএসএইচটা স্টিমুলেশন বেশি আছে কিন্তু T4 কম। কেন? কারণ হচ্ছে অনেকটা সময় ধরে কিন্তু হরমোন লো, ঠিক আছে। এটাতে সাধারণত কোনো সিমটমস থাকা যায় না। আমাদের ওভারেজ 5% পপুলেশন যারা আছে তাদের কিন্তু সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অর্থাৎ টিএসএইচ বেশি থাকতে পারে, ঠিক আছে। এইটা আমরা দেখব। এখন এই T4 TSH এর মধ্যে আবার ভাগ আছে, টোটাল হচ্ছে T4 T3 আছে, ফ্রি T4 T3 আছে। এখন ভেরিয়েশন আমাদের বিশেষ করে ফ্রি T4 T3 যেটা FT4 FT3 সেগুলোই এখন বেশি ইউজ করে। তার সাথে আরেকটা জিনিস আজকাল ইউজ করে, সেটা আমরা যেটা বললাম রিভার্স T3 আর T3 লেভেলও দেখা হয় যখন হচ্ছে যেটা বলেছিলাম সিক ইউথাইরয়েড সিনড্রোম, সেই ক্ষেত্রেও কিন্তু রিভার্স T3 হচ্ছে লেভেল দেখা হয়, জানার জন্য যে আসলে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা বাকি। সো মোটামুটি আমাদের থাইরয়েড হরমোনের যে ক্লাস বাকি অংশনের যেগুলো ছিল এই পর্যন্তই। আশা করি তারও বুঝতে অসুবিধা হয়নি। তারপরেও অনেক কিছু হয়তো সেক্ষেত্রে সেগুলো জানাবে, আমরা সেগুলো প্রশ্নের উত্তর দেব অবশ্যই। সো আজকের ক্লাস, আজকের লেকচার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।